বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ফয়সাল, প্রভাষক, রসায়ন বিভাগ, ইসাপুর বিএমসি ডিগ্রি কলেজ, ফতেহপুর ফটিকছড়ি, চট্টগ্রাম। আজকে আমি একাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশগত রসায়ন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা পাঠ্যবিষয় কি সেটা দেখে নিই বোর্ডে। তাহলে আজকে পাঠ্যবিষয় হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং ডাহামের ব্যাকরণ সূত্রের প্রতিপাদন। তাহলে বোর্ড পরীক্ষায় প্রায় সময় এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে থাকে। আর প্রত্যেকটা সমীকরণ প্রতিপাদন থাকবে কত নম্বর বরাদ্দ? 2 নম্বর বরাদ্দ। তাহলে চলো আজকে আমরা প্রথম প্রতিপাদনে চলে যাই। তাহলে আমাদের প্রথম প্রতিপাদন কি করতে হবে? বয়েলের সূত্রের প্রতিপাদন। তাহলে আমাদের জানা আছে গ্যাসের গতীয় সমীকরণটি। তাহলে একটু বোর্ডে খেয়াল করে গ্যাসের গতীয় সমীকরণটি কি? PV = 1/3 স্মল n ক্যাপিটাল N C²। তাহলে এটাই হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। এখন আসে আমরা পিটা কি জিনিস? পিটা হচ্ছে গ্যাসের চাপ। ভালো করে খেয়াল করো, পিটা কি? গ্যাসের চাপ। আর বিটা হচ্ছে গ্যাসের আয়তন। স্মল nটা হচ্ছে গ্যাসের ভর। আর ক্যাপিটাল Nটা হচ্ছে অণুর সংখ্যা। আর সিটা হচ্ছে RMS ব্যাগ। কি ব্যাগ? RMS ব্যাগ, যেটার বাংলা নাম হচ্ছে বর্গমূল গড় বর্গ ব্যাগ। এরপর আমরা দ্বিতীয় লাইনে সমীকরণটা কি করলাম? পূর্ণ বিন্যস্ত। একটু খেয়াল করো, PV = আমরা 1/3 করে দিকে লিখলাম 2/3। যেহেতু 2টা বাদ দিয়ে আছে, ইনটু দিয়ে আমরা কি করে দিয়েছি? আবার হাফ গুণ করে দিয়েছি। তাহলে 2 কাটা গেলে আগের মতো হবে কিনা একটু দেখো তো বোর্ডে। অবশ্যই এক মতো হবে 1/3। তাহলে পাশে কি আছে? স্মল n and C²। আর এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে কি? একটু দেখো তো পরের লাইনে, মোট গতিক শক্তি। তাহলে আমরা তৃতীয় লাইনে পাচ্ছি PV = 2/3 মোট গতিশক্তি। এখন গ্যাসের গতিতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ অনুশীলন আছে। গ্যাস অণুসমূহের মোট গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। আমি আবার রিপিট করতেছি, গ্যাস অণুসমূহের মোট গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা পরের লাইন কি লিখব? কি করো? তাহলে আমরা লিখব মোট গতিশক্তি প্রপোর্শনাল ক্যাপিটাল T বা দিয়ে মোট গতিশক্তি ইকুয়াল টু সমানুপাতিক তুলনা কি আনতে হবে? সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা কি আনলাম? K আনলাম। তাহলে কি লেখা যায়? মোট গতিশক্তি KT। তাহলে আমরা যদি মনে হয় এটাকে এক নাম্বার ইকুয়েশন দিই, তাহলে মোট গতিশক্তির মানটা আমরা কোথায় বসাই দিব? 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে পরের লাইনটা আমরা খেয়াল করি। বাদি আমরা কি লিখব বলতো? 1 নং হতে পাই। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। 1 নং হতে পাই। মোট গতিশক্তির জায়গায় আমরা কি বসাই দেব বলতো? KT বসাই দিব। তাহলে PV = 2/3 KT। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। বা দিয়ে আমরা ডিটা বামে রাখবো, পিটাকে ওপাশে পাঠাই দিব। তাহলে কি লেখা যায় বলতো? 2/3 KT। এই জিনিসটাকে আমরা ব্রেকেট দ্বারা আবদ্ধ করলাম ইনটু 1/p। একটু ভালো করে খেয়াল করো, পিটা যেটা গুণ অবস্থা আছে ওই পাশে গিয়ে হয়ে যাবে ভাগ। তাই আমরা কি লিখলাম? 1/p। এখন যেহেতু আমাদের প্রতিপাদন করতে হবে বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র আমরা ইকুয়েশনটা কি জানি? V proportional 1/p, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপের কি ব্যস্তানুপাতিক। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা 2/3 KT পুরোটাকে একটা ধ্রুবক ধরবো। তাহলে কি লেখা যায় বলতো? বা V = K prime into 1/p। সাইড ধরে লিখো, যেহেতু K prime = 2/3 KT। তাহলে আমরা পুরোটা কি ধরলাম? K prime।
তাহলে আমাদের মোটামুটি প্রায় কাছাকাছি চলে আসি। এরপর আমরা কি লিখে দিব, সুতরাং 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 বি প্রপোর্শনাল 1/p, যেহেতু কেপাসিটি কি বলতো ধ্রুবক, তাহলে কেপাসিটি কি একটা ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি, গ্যাসের আয়তনটা তার উপর প্রদত্ত চাপের ব্যস্তানুপাতিক। আর এই হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়লের সূত্রের প্রতিপাদন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা সুন্দর করে খাতা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর টপিক ছিল চার্লস সূত্রের প্রতিপাদন। তাহলে আগের মতো আমরা লিখলাম, আমরা জানি গ্যাসের গতীয় সমীকরণটা কি বলতো, Pv = 1/3 mL/c²। বা দিয়ে দ্বিতীয় লাইনে আমরা আগের মতো কি করলাম, পূর্ণ বিন্যস্ত। তাহলে পূর্ণ বিন্যস্ত করলে ইকুয়েশনটা কি দাঁড়াবে বলতো, 2/3 * 1/2 mL/c²। বা দিয়ে Pv = 2/3। যেহেতু আমরা এর আগে প্রতিপাদন করেছিলাম, এটা ছিল কি মোট গতিশক্তি, আর মোট গতিশক্তিটা তার পরম তাপমাত্রা সমানুপাতিক হলে সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, মোট গতিশক্তি ইকুয়াল টু কি kT। তাহলে আমরা কি পাচ্ছি ইকুয়েশনটা, বা Pv = 2/3 * kT। বা দিয়ে V p টাকে আমরা দিকে কি করে দিলাম, পক্ষান্তর করে দিলাম। তাহলে ডানে কি পাচ্ছি, V = 2/3 kT * 1/p। যেহেতু আমাদের করতে হবে গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্রের প্রতিপাদন। আর চার্লসের সূত্রটা কি ছিল বলতো, চার্লসের সূত্রটা ছিল স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। বা দিয়ে আমরা লিখলাম পরবর্তী লাইনে V = তাহলে টিটাকে আলাদা করে ফেললাম, একটু ভালো করে খেয়াল করো, টিটাকে আলাদা করে ফেললাম। আর ব্র্যাকেটের মধ্যে আছে 2/3 * k/p। বা দিয়ে V = আমরা এই পুরোটাকে কি করলাম, মনে মনে ধরে নিলাম k পাই। ভালো করে খেয়াল করো, এই পুরো জিনিসটাকে আমি কি ধরে নিলাম, k পাই। সুতরাং আমরা কি লিখতে পারি, V প্রপোর্শনাল t, কারণ এখানে k প্রান্তটা হচ্ছে কি একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ইকুয়েশন সেটা আমাদের প্রতিপাদন কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা বলতে পারি স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন আর পরম তাপমাত্রা সমানুপাতিক। এভাবে আমরা খুব সহজে গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্রটা কি করতে পারি, প্রতিপাদন করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় সুন্দর করে নোট করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর টপিক ছিল গ্রাহামের ব্যাপন সূত্র প্রতিপাদন। তাহলে আগের মতো আমরা কি লিখলাম, আমরা জানি দিয়ে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা হচ্ছে Pv = 1/3 mC²। এরপর বা দিয়ে 3 টাকে কি করে দিলাম, এদিকে আর গুণ। ফলে আমাদের ফিগারটা কি দাঁড়াচ্ছে, পড়ে খেয়াল করো, 3Pv = mL/c²। আর আমরা জানি P টা হচ্ছে গ্যাসের চাপ, B টা হচ্ছে গ্যাসের আয়তন, M টা হচ্ছে গ্যাসের ভর, M টা হচ্ছে গ্যাসের অণু সংখ্যা, আর C টা হচ্ছে RMS বেগ। এরপর বা দিয়ে বামে দেখলাম 3P, ডানে mn/b লিখলাম b। ভালো করে খেয়াল করো, mn/b * c²। এরপর পরবর্তী লাইনে 3p = তাহলে mn/b সমান আমরা কি জানি, d। d টা হচ্ছে গ্যাসের ঘনত্ব, d টা কি গ্যাসের ঘনত্ব। তাহলে ঘনত্বের সূত্রটা কি, গ্যাসের ভর ইনটু অণু সংখ্যা ডিভাইডেড গ্যাসের আয়তন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর বা দিয়ে c² উপর থাকবে 3p ডিভাইডেড কি d। ভালো করে খেয়াল করো, c² 3p/d। যেহেতু c এর মধ্যে কি আছে, স্কয়ার আছে, তাই উভয়কে কি করতে হবে, বর্গমূল। তাই আমরা উভয়কে কি করলাম, বর্গমূল। তাহলে বর্গমূল করলে কি আসবে, c = 3p, তাহলে উপরে কি থাকবে 3p ডিভাইডেড d। পরবর্তী লাইনে বা c = আমরা রুটগুলোকে কি করলাম, আলাদা করে ফেললাম। ভালো করে খেয়াল করো, তাহলে রুট আলাদা করলে কি হবে, √3p * 1/√d। সুতরাং দিয়ে আমরা কি লিখতে পারি, c প্রপোর্শনাল 1/√d, কারণ এখানে √3p টা হচ্ছে একটি ধ্রুবক রাশি। এরপর আমরা পাশে একটা সাইড দিলাম, একটু খেয়াল করো, গ্যাসের গতিতত্ত্বের আলোকে বা তত্ত্ব হতে আমরা জানি স্থির চাপ
ও তাপমাত্রায় গ্যাসের ব্যবহার কি দ্বারা প্রকাশ করা স্মল আর দ্বারা। তাহলে স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যবহার সি অর্থাৎ আরএমএস বেগের সমানুপাতিক। তাই আমরা এখানে সি এর পরিবর্তে কি বসিয়ে দিব স্মল আর, আর আরটা হচ্ছে ব্যবহার। তাই আমরা কি লিখতে পারি সুতরাং আর প্রফেশনাল 1/√d, যেটা হচ্ছে গ্রাহামের ব্যবহার সূত্রের গাণিতিক ব্যাখ্যা। কারণ গ্রাহামের ব্যবহার সূত্রটা কি ছিল বলতো? তাহলে গ্রাহামের সূত্রটা ছিল স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যবহার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এইভাবে আমরা খুব সহজে গ্যাসের গতির সমীকরণ হতে গ্রাহামের ব্যবহার সূত্রটা কি করতে পারি, প্রতিপাদন করতে পারি। তাহলে এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় প্রায় সময় এসে থাকে, বিশেষ করে 2 নম্বরের জন্য অথবা 4 নম্বরের জন্য এসে থাকে। যদি 2 নম্বর আসলে সমীকরণ একটা দিবে আর 4 নম্বর আসলে সমীকরণ কয়টা থাকবে, 2টা থাকবে, অর্থাৎ 3টা থেকে যে কোনো 2টা দিতে পারে, অর্থাৎ চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং গ্রাহামের ব্যবহার সূত্র। তাহলে এই জিনিসগুলো তোমরা খাতা একটু নোট করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকল বল 2018 একটা সৃজনশীল প্রশ্ন একটু দেখে বোর্ডে, যেটা 18 সালে এসেছিল। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুইটা গ্যাস সিলিন্ডার। তাহলে প্রথম গ্যাস সিলিন্ডারে কত লিটার গ্যাস আছে একটু দেখো তো বোর্ডে, 110 লিটার গ্যাস আছে। এখন প্রদত্ত সিলিন্ডারের টেম্পারেচার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস। এবং ওই সিলিন্ডারের চাপ সহ্য ক্ষমতা কত, P = তার মান কত দেয়া আছে 200 atm। তারপর আমরা দেখি 2 নাম্বার গ্যাস সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে। তাহলে কতটুকু আছে, 200 লিটার পরিমাণ গ্যাস আছে। এখন প্রদত্ত সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টেম্পারেচার কত, 37 ডিগ্রি সেলসিয়াস। আর চাপ হচ্ছে কত, 50 atm। তাহলে এই হচ্ছে উদ্দীপক। আমাদের উদ্দীপক থেকে আনসার করতে বলছে। আমরা একটু প্রশ্নগুলো দেখি। কত বলছে, প্রথম সিলিন্ডারে কত গ্রাম মিথেন গ্যাস থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ করবো বলতো, আদর্শ গ্যাসের ফর্মুলা বা সূত্রটা আমরা প্রয়োগ করব। যে সূত্রটা হচ্ছে PV = W/M × RT। যেহেতু আমাদের কি বের করতে হবে, পরিমাণ বা ওয়েটটা বের করতে হবে। আর সেটা কোন গ্যাসের, মিথেন গ্যাসের। এরপর পরবর্তী প্রশ্নটা চাইছে গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডার অধিক উপযোগী, সেটাকে আমাদের গাণিতিকভাবে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে আদর্শ গ্যাসের সমীকরণ, অর্থাৎ PV = nRT। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের আমরা কি করব, n এর মানটা বের করব। তাহলে যে গ্যাসের n এর মান বেশি সেই গ্যাসটা পরিবহনের ক্ষেত্রে অধিক কি হবে, উপযোগী হবে। সেটাকে আমাদেরকে গাণিতিকভাবে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তাহলে তোমরা কষ্ট করে প্রশ্নগুলো একটু খাতা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বের করতে বলছে প্রথম সিলিন্ডারে কত গ্রাম মিথেন গ্যাস থাকবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, PV = W/M × RT। তাহলে এখান থেকে আমরা বের করতে হবে W = 1 বা দিয়ে আমরা কি লিখলাম, W = উপরে থাকবে PV × M ডিভাইডেড RT। পাশে দিয়ে আমরা মানগুলো উল্লেখ করলাম। তাহলে উদ্দীপকে দিয়ে মান কত দিয়েছে, 200 atm। V এর মান দেয়া আছে 110 লিটার। T এর মান দেয়া ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিগ্রি সেলসিয়াসে কি আনতে হবে, কেলভিনে। তাহলে কত যোগ করতে হবে, 273। তাহলে 27 এর সাথে 273 যোগ করলে কত কেলভিন বলো তো, 300 কেলভিন। এরপর এমটা হচ্ছে অনির্ভর। যেহেতু আমাদের যৌগটা কি ছিল, মিথেন, অর্থাৎ CH4। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত বলো তো, 12 যোগ হাইড্রোজেন হচ্ছে 1। যেহেতু এখানে হাইড্রোজেন কয়টা আছে, 4টা আছে। তাহলে আমরা কি করলাম, 4 × 1। তাহলে 4 এর সাথে 12 যোগ করলে কত, 16। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আর মানটা মুখস্থ রাখতে হবে। যেহেতু আমরা এখানে P এর মানটা atm আছে, B এরটা লিটারে আছে, তাহলে আর এর মান কোনটা বসাতে হবে, লিটার অ্যাটমসফিয়ারে যে মানটা, যেটা আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম ক্যালকুলেশন। তাহলে আর মানটা কত, 0.082, একটা হচ্ছে লিটার atm পার মোল পার কেলভিন। তারপর বাদই আমরা W সমান মানগুলো বসা দিলাম, P এর মান বসা দিলাম, V এর মান M ডিভাইডেড R এর মান ইনটু T এর মান। তাহলে ক্যালকুলেশন করলে W এর মানটা কত আসতেছে দেখো তো একটু,
14291.51 গ্রাম। তাহলে আমরা বলতে পারি প্রথম গ্যাস সিলিন্ডারে কত গ্রাম মিথেন থাকবে, প্রদত্ত 1 গ্রাম মিথেন গ্যাস থাকবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা খাতায় সুন্দর করে নোট করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরামর্শ ছিল কোন গ্যাস সিলিন্ডারে গ্যাস পরিবহনের জন্য অতি উপযোগী সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা লিখলাম প্রথম গ্যাস সিলিন্ডারের জন্য, তাহলে কোন সূত্র লিখতে হবে, আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা ছিল Pv = nRT। তাই আমরা প্রথম গ্যাসের জন্য লিখতে পারি P1 V1 = N1 আর T1। তাহলে এখান থেকে আমরা বের করব এই N1 মানটা বের করব। বাদ দিয়ে লিখলাম N1 উপরে থাকবে P1 V1 আর T1। এরপর বাদ দিয়ে N1 P এর মান বসে দিলাম চিত্র অনুসারে। তাহলে P এর মান কত ছিল, 200 ATM। V এর মান আছে 110, আর এর মানটা তো মুখস্থ 0.08 ইনটু T এর মানটা আমরা গহতে পেলাম কত, 300 কেলভিন। তাহলে ক্যালকুলেশন করলে আমরা N1 এর মান কত পাচ্ছি, 893.22। এককটা কি হবে, মোল। একইভাবে আমরা দ্বিতীয় গ্যাস সিলিন্ডারের জন্য দেখি তো N2 এর মানটা। তাহলে কি হবে, আদর্শ গ্যাস সমীকরণ মতে P2 V2 = N2 আর T2। বা দিয়ে N2 উপরে থাকবে P2 V2, নিচে থাকবে আর T2। বা দিয়ে N2 তাহলে উদ্দীপকে আমাদের P এর মান কত আছে দেখো তো, 50 ATM বসা দিলাম। V এর মান আছে কত, 200, তাও বসা দিলাম। আর এর মানটা মুখস্থ 0.082 ইনটু T। তাহলে দেখো তো কত ডিগ্রি সেলসিয়াস আছে, 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে কিছু আনতে হবে কেলভিনে। তাহলে 37 এর সাথে কত যোগ করতে হবে, 273। তাহলে যোগ করলে মানটা কত আসবে বলতো, 310। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এরপর আমরা উপরে দুইটা মানকে নিচের মান দিয়ে কি করব, ভাগ করব। তাহলে তোমরা একটু ভাগ করো। তাহলে ভাগ করলে মানটা কত আসবে, N2 এর মান 392.91 মোল। তাহলে আমরা N1 এর মান পাচ্ছি 893.22 আর N2 এর মান পাচ্ছি 392.91। তাহলে কোনটার মান বেশি বলো, বড় বলো তো? অবশ্যই N1 এর মানটা N2 এর চেয়ে বেশি। যেহেতু N1 এর মান N2 এর চেয়ে বেশি, তাই আমরা বলতে পারি প্রথম গ্যাস সিলিন্ডারে গ্যাস ধারণ ক্ষমতার জন্য অধিক উপযোগী দ্বিতীয় গ্যাস সিলিন্ডারের চাইতে। তাহলে এই ছিল মোটামুটি আজকের আমাদের পাঠ্য বিষয়। তাহলে আজকে আমরা পাঠ্য বিষয় থেকে কি কি শিখলাম বলতো, গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়সের সূত্র প্রতিপাদন, চার্লসের সূত্র প্রতিপাদন এবং গ্রাহামের ব্যাপন হার সূত্রের প্রতিপাদ্য শিখলাম। সেই সাথে সকল বোর্ড 2018 থেকে একটা সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আগামী ক্লাসে আমরা বাকি যে টপিক সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে এবং কলেজে আপলোডকৃত ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। তাহলে আজকে এতটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমার ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।